মজুমদারের স্মারক চিত্রপদ মজুমদার স্মারক বক্তৃতা আমরা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আমরা সংগঠিত করি। এবার আমরা আমাদের আজকের এই স্মারক বক্তৃতার আলোচনা বিষয়বস্তু নির্দিষ্ট করেছি। এই সময় মধ্যপ্রাচ্য ও সাম্রাজ্য। আমাদের আলোচক হিসেবে আছেন আমাদের পার্টি রাজ্য কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধেয় কমরেড দেবাশিস চক্রবর্তী, তিনি বলবেন। তার আগে আমি আজকের এই স্মারক বক্তৃতা এখন আমি আমাদের জেলা সম্পাদক, পার্টির জেলা সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য বটে কমরেড দিলীপ ঘোষকে প্রথমে আহ্বান জানাচ্ছি তার সূচনা প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য। কমরেড কংগ্রেস সভাপতি উপস্থিত আছে, কমরেড দীপকদা, কমরেড প্রথমত দুটো একটা ঘোষণা। প্রতিবারের মতোই আমাদের চিত্তদার কন্যা আঁখি আমাদের পার্টির নেত্রী কংগ্রেস সাবিত্রী মারফত বাড়িতে অসুবিধা হলে আঁখি আসতে পারি। সাবিত্রী মারফত ৫,০০০ টাকা পার্টি ফান্ডে জমা দিয়েছে। আমি সাবিত্রীকে বলেছিলাম দিয়ে দেওয়ার জন্য, উনি বলে কিছু ঘোষণা বড় জোর করো, আমি আর দিতে হাতে দিতে মানে এই প্রকাশ্যে দিতে আর চাইছি না। উনি ৫,০০০ টাকা প্রতিবারই দেন, পরিমাণ কম বেশি থাকে, এবারে জমা দিয়েছেন। দুই হচ্ছে আগামীকাল এয়ারপোর্ট আমাদের এখানে ৫টার সময় ডাকা হয়েছে। কমরেডদের বলা হয়েছে বিশেষভাবে কর্তব্য শাখা সব এরিয়া কমিটি থেকে ন্যূনতম ৫ জন, কম বয়সী যারা তারা যাতে থাকে, ছাত্র যুবদের মধ্যে যারা নেতৃত্বের কমরেড তারা যাতে থাকে। এরকম ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে। এই কারণেই আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা। বর্তমানে এর গুরুত্ব সবসময় গুরুত্ব ছিল, বাংলাদেশের ঘটনার পর এর গুরুত্ব অপরিসীম। সব জায়গায় এ ব্যাপারে কর্মসূচি নিয়েছে, সেই জন্যই আমরাও আহ্বান করেছি কিছুটা বাঁধা কাকে কাজে আসা অবশ্যই আসবে, যাতে ব্যবস্থা নেই। ২৭ তারিখে আমাদের জেলা কমিটির মেম্বার, এরিয়া কমিটির মেম্বার আর শ্রমিক, কৃষক, খেলমজুর, ছাত্র, যুব, মহিলা, গোষ্ঠী, অ্যাকশন কমিটি যারা মেম্বার, তাদের নিয়ে একটি সভা হয়। পার্টির যে রাজনৈতিক সরকার দলিল বেরিয়েছে তার উপরে, আর যে মূল্যায়নের রিপোর্ট আমরা পার্টি কংগ্রেসে যা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম কতটা কার্যকরী করা গেছে, কেন যায়নি, এসব ব্যাপারে একটা মূল্যায়নের রিপোর্ট বেরিয়েছে। এই দুটোর উপরে সেদিকটা আশা প্রয়োজন। পার্টিকে রাজনৈতিক ঐক্য বড় করেছে, রাজনৈতিক ঐক্য না হলে সাংগঠনিক ঐক্য হয় না। আর একে কেন্দ্র করে সব এরিয়া কমিটি ২ তারিখের মধ্যে এক বা একাধিক শাখাকে যুক্ত করে, আর এরিয়া কমিটির মিটিং আলাদাভাবে ২ তারিখের মধ্যে সর্বোচ্চ করতে হবে। এরপরে যেন প্রকাশ করাকে গালাগালি দেবে, কোন পরিপ্রেক্ষিতে, কোন রাজনৈতিক পরিস্থিতিতে কি ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে এখন বলবার আছে, সবাই বলেন।
আমাদের পার্টিকে সমৃদ্ধ করুন, সবাই তার ভোট বুদ্ধি দিয়ে কমিটিগত ব্যক্তিগত 3 তারিখে সব জেলায় পাঠাবে, যা সংযোজন সংশোধন থাকবে সব জেলায় পাঠিয়ে দেবে 3 তারিখ। আমরা 5 তারিখে সেন্ট্রাল কমিটির কাছে পাঠাবো। এই কাজটা খুব মামুলি নয়, 3 বছর এই নিয়ে আমাদের চলবে। স্বাভাবিকভাবে যেন বিষয়টির প্রতি খুবই গুরুত্ব পড়ে। শেষ কথায় বিষয়ে ঘোষণা 20 তারিখে ব্রিগেড, শ্রমিক, কৃষক, খেতমজুর, বস্তি শুধু করার জন্যই পার্টি থেকে ডেকে করে দেবেন। বুঝে রাখতে হবে শ্রেণী সংগঠন, শ্রেণী আন্দোলন এর গুরুত্ব অপরিসীম। যার সংগঠনকে গড়ে তোলা, প্রসারিত করা, এগিয়ে নিয়ে যাওয়া বড় প্রয়োজন। এবং যেভাবে করেছে, এদিন একটা কমিটি হয়েছে, সেই কমিটির মিটিং হয়েছে, সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে। খেয়াল রাখবেন, কনভেনশন শুধু বলেন, ব্লক বা এরিয়া ভিত্তিক কনভেনশন, ওয়ার্ড ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কনভেনশন, পদযাত্রা বলেছে, বৈঠক মিটিং করেছে। এ যেন অবশ্যই হয়। আমাদের মানুষ ছাড়া যেগুলো, সেগুলো হয়, যার জন্য আমরা এগোতে পারছি। স্বাভাবিকভাবেই এই প্রশ্নে সর্বত্র যেন উদ্যোগ নেওয়া হয়। পরের বিষয় হচ্ছে কমরেড চিত্তব্রত মজুমদার স্মরণ। এই ছিল আমার ঘোষণা। কমরেড চিত্তব্রত মজুমদার স্মরণ আমি পাঠ করে দেব। কমরেড চিত্তব্রত মজুমদার 20শে ফেব্রুয়ারি 2007 কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। 1935 সালে 14ই আগস্ট অবিভক্ত বাংলা, বর্তমানে বাংলাদেশে ঢাকা জেলায় কমরেড চিত্তব্রত মজুমদারের জন্ম। দেশভাগের পর হাওড়ার সালকিয়া অঞ্চলে সপরিবারে বসবাস করেন। 1952 সালে কৃতিত্বের সঙ্গে সালকিয়া অ্যাংলো সংস্কৃতি স্কুল থেকে স্কুল ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। 1956 সালে বঙ্গবাসী কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হন। কলেজে পড়ার সময় কমরেড চিত্তব্রত মজুমদার শ্রীরামপুরে অবস্থিত বেঙ্গল টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি হন। 1959 সালে টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি লাভ করেন। পড়াশোনার পর তিনি স্থানীয় সালকিয়া বিদ্যাপীঠ স্কুলে বিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। টেক্সটাইল টেকনোলজির ডিগ্রি থাকায় উচ্চ বেতনের চাকরি পাওয়ার সুযোগ থাকলেও তা তিনি কখনো গ্রহণ করেননি। 1950-এর দশকে উত্তাল গণ আন্দোলনের পরিমণ্ডলে ছাত্র আন্দোলনে নিজেকে যুক্ত করেন তিনি। হাওড়া জেলার অন্যতম সংগঠক হিসেবে কাজ করতে থাকেন। টেক্সটাইল ইনস্টিটিউটে পড়ার সময় থেকেই তিনি ক্রমশ শ্রমিক আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করতে থাকেন। 1956 সালে তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য লাভ করেন। হাওড়ার শিল্পাঞ্চলে বিশেষত ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রমিকদের সংগঠিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কমরেড চিত্তব্রত মজুমদার। হাওড়া জেলায় তখন ইঞ্জিনিয়ারিং শিল্পের ক্রমশ বিকাশ ঘটছিল, যে অঞ্চলে প্রাচ্যের শিল্পের বলা হয়। কিন্তু শিল্পের শ্রমিকদের নিদারুণ শোষণ ও অত্যন্ত দুরবস্থার মধ্যে কাজ করতে হতো। অন্যান্যদের সঙ্গে কমরেড চিত্তব্রত মজুমদারও এই অঞ্চলের শ্রমিকদের সংগঠিত করে তাদের ট্রেড ইউনিয়নে সংঘবদ্ধ করার কাজ শুরু করেন। হাওড়া জেলার ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং ও ঢালাই শিল্পের শ্রমিকদের নিয়ে জেলা ভিত্তিক শক্তিশালী ইউনিয়ন গড়ে ওঠে হাওড়া মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ইউনিয়ন। এই ইউনিয়নের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন কমরেড চিত্তব্রত মজুমদার। হাওড়া জেলাতে রাষ্ট্রায়ত্ত ও বৃহৎ ইঞ্জিনিয়ারিং শিল্পের ট্রেড ইউনিয়ন গড়ে তোলার ক্ষেত্রে
তার গুরুত্বপূর্ণ ভূমিকা আজও স্মরণীয়। বিশেষ করে ব্রিজেন রোড, লেমন বার্ন, অগ্নিগ প্রভৃতি কারখানার শ্রমিকদের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ যোগাযোগ। 1979 সালে গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের নিয়ে সমবায়ের মাধ্যমে পাঁপড় তৈরি করার কারখানা এবং 1980 সালে ছোট ছোট হুঁশিয়ারি শিল্পের মালিক ও শ্রমিকদের নিয়ে সমবায় গঠন করে। সেতু নামে হুঁশিয়ারি দ্রব্যাদি প্রস্তুত করার কারখানা গঠন করার ক্ষেত্রে তিনি উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। শ্রমিক আন্দোলনের সাথে সাথে কমিউনিস্ট পার্টিকে গড়ে তোলার কাজেও তিনি উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছিলেন। কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে তখন তীব্র মতাদর্শ বিতর্ক চলছে, তখন কমরেড চিত্তব্রত মজুমদার সংশোধনবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মার্ক্সীয় দর্শনে ছিল তার অসাধারণ গুরুত্ব। শানিত যুক্তি দিয়ে মতাদর্শগত বিতর্কে সংশোধনবাদীদের হাওড়া জেলায় পর্যুদস্ত করার কাজে তিনি প্রথম সারিতে ছিলেন। তার সংকীর্ণতাবাদী আক্রমণের বিরুদ্ধে তার শানিত ভূমিকা স্মরণীয় হয়ে থাকে। হাওড়া জেলার পার্টিকে নকশালপন্থী সংকীর্ণতাবাদী প্রভাব থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পার্টি কর্মসূচির প্রাঞ্জল ব্যাখ্যা মার্ক্সীয় মতাদর্শের শিক্ষায় পার্টি কর্মীদের শিক্ষিত করে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন তিনি। 1964 সালে কমিউনিস্ট পার্টি বিভাজনের পর হাওড়া জেলার সিপিআইএমকে শক্তিশালী করতে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। পার্টি বিভাজনের সময় তিনি হাওড়া জেলা কমিটির সদস্য ছিলেন। হাওড়া উত্তর আঞ্চলিক কমিটির সম্পাদকের দায়িত্ব নেন। পার্টি বিভাজনের অল্প দিনের মধ্যেই কংগ্রেস সরকার 1965 সালের জানুয়ারি মাসে কমরেড চিত্তব্রত মজুমদারকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করে। দীর্ঘ 16 মাস তিনি কারা অন্তরালে থাকেন। জেলা থেকে ছাড় পাওয়ার পরই তিনি শিক্ষকতা ছেড়ে পার্টির সর্বক্ষণের কর্মী হিসেবে নিজেকে কমিউনিস্ট পার্টি ও শ্রমিক আন্দোলন গড়ে তোলার কাজে নিয়োজিত করেন। 1968 সালে তিনি পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নির্বাচিত হন। পার্টির জেলা নেতৃত্বের অন্যতম অংশীদার হিসেবে সমগ্র জেলায় পার্টি ও গণসংগঠনের বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হাওড়া জেলার পার্টির অভ্যন্তরে রাজনৈতিক ও মতাদর্শগত শিক্ষার প্রসারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1982 সালে তিনি পার্টির রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন। 1985 সাল থেকে তিনি পার্টির রাজ্য কেন্দ্রের কাজে যুক্ত হন। 1986 সালে তিনি পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হন। 1995 সালে পার্টির চণ্ডীগড় কংগ্রেস থেকে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। 1905 সালে দিল্লিতে অনুষ্ঠিত পার্টির অষ্টাদশ কংগ্রেস থেকে পার্টির পলিট ব্যুরো সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1969 সালে উত্তরহাওড়া বিধানসভা কেন্দ্র থেকে তিনি সিপিআইএম প্রার্থী হিসেবে নির্বাচনে খুব অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও 1977 সালে বিধানসভা নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন। প্রথম বামফ্রন্ট সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কমরেড মজুমদার। তার দূরদর্শী ভূমিকার ফলে এই রাজ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পের ব্যাপক প্রসার ঘটে। তন্তুশ্রী ও মঞ্জুষার বিকাশও তার উদ্যোগী ভূমিকা ছিল। জেলায় জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য শিল্প চালু করা, ভেষজ শিল্পে ক্ষুদ্র ও মাঝারি ক্ষেত্রকে প্রসারিত করায় তার উদ্যোগী ভূমিকা ছিল। পরবর্তীকালে 2004 সালে তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়ে সংসদে কেন্দ্রীয় সরকারের শিল্পনীতি, শ্রমনীতি ও আর্থিক নীতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদী ভূমিকা পালন করেন। কমরেড চিত্তব্রত মজুমদার হাওড়া জেলা ও পরে পশ্চিমবঙ্গ শ্রমিক আন্দোলনের প্রথম সারির নেতৃত্বে উন্নীত হয়েছিলেন 8-এর দশকে। 1990 সালে বেলুড়ে অনুষ্ঠিত রাজ্য সম্মেলন থেকে সিআইটিউর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1991 সালে কলকাতায় অনুষ্ঠিত সিআইটিউর 7ম সর্বভারতীয় সম্মেলন থেকে অন্যতম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2003 সালে চেন্নাই অনুষ্ঠিত একাদশ সর্বভারতীয় সম্মেলনে তিনি সিআইটিউর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত 17 থেকে 21 জানুয়ারি বাঙ্গালোরে
অনুষ্ঠিত দ্বাদশ সর্বভারতীয় সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন। বিশ্বায়ন ও উদারীকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় কমরেড চিত্তব্রত মজুমদার নিরলস ভূমিকা সকলের নজর কেড়েছিল। ৯-এর দশক থেকে ভারতে উদার আর্থিক নীতির আক্রমণের ফলে শ্রমজীবী মানুষের যে বিপদ সূচিত হয়, কমরেড চিত্তব্রত মজুমদার তার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও আন্দোলন সংগঠিত করার সর্বদা উদ্যোগী ছিলেন। সাম্রাজ্যবাদী বিশ্বায়ন, বেসরকারীকরণ, শ্রমিক শ্রেণীর অধিকার হরণ করার বিরুদ্ধে লড়তে তিনি শ্রমজীবী জনগণকে আন্দোলনের পথ দেখাতেন। রাজনৈতিক, অর্থনৈতিক, মার্ক্সীয় দর্শন, বিশেষ করে দ্বন্দ্বমূলক বস্তুবাদকে তিনি প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করতেন। শ্রমিক সংগঠন ও রাজনৈতিক শিক্ষার উপরে তিনি জোর দিতেন। কমিউনিস্ট নীতি আদর্শ, শ্রমিক আন্দোলন সংগঠন প্রভৃতি বিষয়ে অসংখ্য তাত্ত্বিক বিশ্লেষণাত্মক নিবন্ধ তিনি লিখতেন। আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান আন্দোলন ও গবেষণার ক্ষেত্রেও তার অপরিসীম আগ্রহ ছিল। কমরেড চিত্তব্রত মজুমদার লাল সালাম, কমরেড চিত্তব্রত মজুমদার অমর রায়। আমরা এখন মূল পর্বে প্রবেশ করতে চলেছি। কমরেড চিত্তব্রত মজুমদার স্মারক বক্তৃতা আলোচ্য বিষয় এই সময় মধ্যপ্রাচ্য ও সাম্রাজ্যবাদ। আলোচক আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড দেবাশিস চক্রবর্তী। উনি এখন আলোচনায় অংশ নেন। সভাপতি, আমি উপস্থিত কমরেড বন্ধু, মধ্যপ্রাচ্য সম্পর্কে আমাদের একটা পৃথক আলোচনা দরকার। মধ্যপ্রাচ্য যা আমাদের দিক থেকে দেখলে আসলে পশ্চিম এশিয়া, ভালো করে দেখলে দেখা যাবে যে বিশ্ব মানচিত্রে সেটা পৃথিবীর কেন্দ্রে আছে। তার প্রভাব বিশ্বের সর্বত্র পড়ে। আরেকটা বড় কারণ হচ্ছে সাম্রাজ্যবাদের উপস্থিতি যদি টের পেতে হয় তাহলে মধ্যপ্রাচ্যে লাগাবে। যখন উপনিবেশ ছিল, যখন মধ্যপ্রাচ্যের প্রায় সবকটা দেশই কোনো না কোনো ঔপনিবেশিক শক্তির কবলে ছিল, তখন এবং দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর যখন ধীরে ধীরে বিশ্ব উপনিবেশ মুক্ত হয়েছে, তখন মধ্যপ্রাচ্যের তথাকথিত স্বাধীন দেশগুলোর মধ্যে সাম্রাজ্যবাদের তৎপরতা খুবই প্রকটভাবে লক্ষণীয়। মধ্যপ্রাচ্যে এমন কোনো অস্থিরতা ঘটেনি, এমন কোনো যুদ্ধ ঘটেনি, সংঘর্ষ ঘটেনি যার পিছনে সাম্রাজ্যবাদের হাত নেই। আর খোলাখুলি বললে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমী মিত্রদের, বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেনের হাত নেই, এমন কোনো অস্থিরতার ঘটনা ঘটেনি, আজও ঘটছে। আমি কালানুক্রমিক ইতিহাসে যাব না, কিন্তু শুরুতে কয়েকটা ঘটনা থেকে আপনাদের আকর্ষণ করে আমি 4টি দেশ সম্পর্কে সংক্ষেপে বলি। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষ হওয়ার পর কয়েকটা ঘটনা ঘটে, যেমন 46 সালে সিরিয়া স্বাধীন হয়। আপাত দৃষ্টিতে ঘটনাগুলো সাজাতে পারবেন না, তারপর আমি এখন বলবো কোনো মানে আছে। 46 সালে সিরিয়া স্বাধীন হয়, ফ্রান্সের অধীনে ছিল। কিন্তু 1949 সেখানে সেনা অভ্যুত্থানে স্বাধীন সরকারকে ফেলে দেওয়া হয় এবং পরবর্তীকালে প্রমাণিত হয়েছে, তখন জানা যাচ্ছিল যে
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সেই সেনা অভ্যুত্থান সংগঠিত করেছিল। এই শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যে ওদের প্রধান। 1948 সালে ইসরায়েল তৈরি হয়, যার সম্পর্কে আমি পরে অবশ্যই বিশদে বলব। 56-তে একটা বড় ঘটনা ঘটে, সেটা মিশরে ঘটে। নাসের মিশরের রাষ্ট্রপতি, তিনি আরব জাতীয়তাবাদের উপর দাঁড়িয়ে একটা সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান নেন। সুয়েজ খাল মিশর রাষ্ট্রীয়করণ করে নেয়, ব্রিটেনের নিয়ন্ত্রণ ছিল। নাসের সোভিয়েতের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, চুক্তিও করেন মাত্র। ওটাটা প্রভাব পড়ে আরব জুড়ে, সমস্ত আরব দেশগুলোতে নাসেরের এই আরব জাতীয়তাবাদের উপর দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার প্রভাব পড়ে। এমনকি কিছুদিনের জন্য মিশর ও সিরিয়া দুটো দেশ মিশে ইউনাইটেড আরব রিপাবলিকও তৈরি করে, যদিও খুব বেশি দিন এটা চলে। আমেরিকার পদ্ধতি ততক্ষণে ফ্রান্স এবং ব্রিটেন মধ্যপ্রাচ্যের তুলনায় দুর্বল হয়ে গেছে, তাদের উপনিবেশগুলো হাতের বাইরে চলে গেছে। বিপদকরার লক্ষণ দেখা যায় 1957 সালে আইসেনহাওয়ার ডক্টরেট, মার্কিন রাষ্ট্রপতি আইসেনহাওয়ার, তিনি যে বিদেশ নীতি তৈরি করেন, তথা বিশেষ করে মধ্যপ্রাচ্য সম্পর্কে তিনি কতগুলো কথা বলেন, যা যদি আজকেও 2025 সালে দাঁড়িয়ে কোনো আলোচনা আমরা করি, দেখবো যে প্রাসঙ্গিক। আইসেনহাওয়ার ডক্টরিন বলা হয়, কি বলা হলো মধ্যপ্রাচ্য সম্পর্কে? এক নম্বর হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার কাছ থেকে অর্থনৈতিক ও সামরিক সাহায্য চাইতে পারে, তাকে ছিল না, আমি চাওয়ালে চাইতে পারে। এবং স্পষ্ট করেই বলা হয়েছিল যে আন্তর্জাতিক কমিউনিজমের পোশাক ঢাকাতে আমেরিকা এই নীতি নিচ্ছে। ইন্টারন্যাশনাল কমিউনিজম এই শব্দটা ডক্টরিনে ব্যবহৃত হয়েছে। গুরুত্বপূর্ণ এই জন্য যে সোভিয়েত ইউনিয়ন তো ছিল, তাকে তো ঠেকানোর কথা ছিল, কিন্তু ওখানে শুধু সোভিয়েত ইউনিয়নের কথা বলা হয়, ইন্টারন্যাশনাল কমিউনিজম। তার কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের ভেতরে আরব জাতীয়তাবাদের সঙ্গে কমিউনিস্ট পার্টিগুলোর প্রভাব বাড়ছিল এবং বেশ ভালোই বাড়ছে, বিশেষ করে ইরাকে এবং সিরিয়া। আমি পরে শুনে যাব। ফলে সেগুলোকে আটকাতে আমেরিকাকে সরাসরি হস্তক্ষেপ করতে হয়। তা যদি করতে হয় তাহলে এমন একটা নীতি গ্রহণ করতে হবে যেখানে মধ্যপ্রাচ্যে মার্কিনপন্থী সরকার বসানো যায় এবং মার্কিনপন্থী শাসকদের দিয়ে আমেরিকার হস্তক্ষেপের রাস্তা তৈরি করে দেওয়া যায়। 57 থেকে মার্কিন নীতির ভিত্তি ছিল এই দীর্ঘ সময় পর্যন্ত। প্রথমত সোভিয়েতকে আটকাও, আমি তো তাই বিরাট ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা বুঝে গেলেন। সোভিয়েতকে আটকাও, মধ্যপ্রাচ্যের ভেতরে কমিউনিস্টদের ঠেকাও, তার জন্য মার্কিনীদের কথা শুনবে এমন শাসনকে দাও। 3, আরব জাতীয়তাবাদের প্রসার ঠেকাও, যা ওই যে ব্রিটেন এবং ফ্রান্স দুর্বল হয়েছে, তাদের উপনিবেশগুলো স্বাধীন হয়ে যাওয়ায় তার জন্য যে শূন্যস্থান মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে তার সুযোগ নয়, সেখানে একমাত্র জোরালো শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করো। এবং 5, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে তখন বিপুল তেলের ভান্ডার আবিষ্কৃত হতে শুরু করেছে এবং মধ্যপ্রাচ্যে যে তেলের ভান্ডার আছে, পেট্রোলিয়ামের ভান্ডার আছে, এটা যে বহুকাল ধরে জানা গেছিল তা কিন্তু না। শেষ হওয়ার আগেই 1944 সালে অ্যাংলো আমেরিকান পেট্রোলিয়াম প্যাক্ট হচ্ছিল। অ্যাংলো আমেরিকান মানে ব্রিটিশ এবং আমেরিকার আরবের কারোর সাথে আরব দুনিয়ার তেলের ভান্ডার কি করে পশ্চিম নিয়ন্ত্রণে রাখা যায়, সে কাজ এখনো চলছে। 1 বছরের মধ্যে আইসেনহাওয়ার ডক্টরিনের 1 বছরের মধ্যে 1958-তে লেবাননে সেনা পাঠায় আমেরিকা। আমেরিকা কোনো দেশে সেনা পাঠাচ্ছে আর নতুন কথা হচ্ছে ঐতিহাসিক, তখন ছিল নতুন কথা হচ্ছে এই, তখন এই কথাটা ছিল নতুন কথা। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম মার্কিন সেনা সমাবেশ বলতে যা বোঝায়
স্থলবাহিনী, জাহাজ, আকাশে যুদ্ধ বিমান রেডি করে রাখা, এই সমস্ত কিছু করা হয় লেবানন। কেন করা হয়? প্রথমত লেবানন একটা বিপ্লবী পরিস্থিতি তৈরি হয়েছে। লেবাননে শাসন বদল হচ্ছিল এবং সেটা বাঁধিয়ে যেতে পারে। আর দ্বিতীয় কারণ হচ্ছে জর্ডানে মার্কিনপন্থী রাজা হুসেন তার বিরুদ্ধে বিদ্রোহের ঢেউ উঠেছিল, সেটাকে আটকানোর জন্য মার্কিন সেনা সমাবেশ ঘটানো হয়েছিল। আমি এটি পর্যন্ত আপনাদের কাছে ইন্ট্রোডাকশন বললাম এই কারণে যে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বিন্যাস তৈরি করতে পারত, ক্রমশ সাম্রাজ্যবাদের হস্তক্ষেপের কারণে সেই বিন্যাস তৈরি হয় এবং আজও মধ্যপ্রাচ্যে অস্থিরতার কোনো শেষ নেই। আমি আপনাদের আগে বলেছি যে আমি 4টে দেশ বলবো, যদিও মধ্যপ্রাচ্যে আরো এই জন্য বলবো যে এই 4টি দেশের ঘটনা সামনে এসেছে। এই 4টি দেশের ঘটনা সাম্প্রতিক সময়ে আমাদের পড়তে হয়েছে, শুনতে হয়েছে, দেখতে হয়েছে। প্রথম কথা প্যালেস্টাইন। ওখানে দীর্ঘ বর্ণনা মধ্যে আমি যাব না। প্যালেস্টাইন একটা তথাকথিত ইহুদি রাষ্ট্র, তথাকথিত ইহুদি রাষ্ট্র। আসলে এই ইহুদিদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের ধারণা তো অনেকে মনে করে, কথাবার্তা বললে দেখবেন যে জার্মানিতে যখন নাৎসিদের হাতে ইহুদিরা অত্যাচারিত হয়, অত্যাচারিত হয়, হাজার হাজার ইহুদি মারা যায়, তারা কনসেন্ট্রেশন ক্যাম্পে চলে যায়, পালিয়ে যায়। ওদের একটা ধারণা আছে যে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর যখন 1948 সালে ইসরায়েল তৈরি হচ্ছে এবং ইহুদিরা দল দল ওখানে চলে আসছে, এটা জাস্টিফাই। কারণ অত অত্যাচারিত একটা সহানুভূতি মনের মধ্যে কাজ করে। একেবারে ঠিক নয়, ইহুদিরা মারাত্মকভাবে অত্যাচারিত হয়েছে, কিন্তু ইহুদি রাষ্ট্রের ধারণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে। এর সাথে জার্মানিতে ইহুদিদের উপর নির্যাতনের কোন সম্পর্ক নেই। জায়নবাদী ধারণা, জায়নবাদী ধারণা মনে করে যে ইহুদিদের একটা হোমল্যান্ড চাই, একটা রাষ্ট্র চাই যেখানে শুধু ইহুদিরাই থাকবে। এই তথাকথিত হোমল্যান্ডের ধারণা প্রথমে সামনে এনেছিলেন থিওডর হের্জেল বলে এক ভদ্রলোক। বলা বাহুল্য তিনি ইউরোপে থাকতেন, কারণ তখনকার ইসরায়েলে তার খুব একটা বিখ্যাত বই জুইশ স্টেট, সেটা প্রকাশিত হয় 1896 সালে। কোথায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর কোথায়? 1896 সালে। এই বইটা হচ্ছে ওদের কাছে পাইলেন এখন, যার উপর দাঁড়িয়ে জায়নবাদের মতবাদী ভিত্তি, অর্থাৎ ইহুদি রাষ্ট্রের মতবাদী ভিত্তি তৈরি। 1897 এই ভদ্রলোকের উদ্যোগেই বাসেল, আবারও ইউরোপে অনুষ্ঠিত হয় প্রথম ওয়ার্ল্ড জুইশ কংগ্রেস। সন্তানিক ক্ষেত্রে বুঝতে পারছেন যে এর সঙ্গে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের ইহুদি নির্যাতনের কোন সম্পর্ক নেই। কোথায় হবে এরকম একটা রাষ্ট্র? রাষ্ট্র তো চাই, এরকম একটা রাষ্ট্র কোথায় হবে? জায়নবাদীদের দাবি ছিল যে এখন যেখানে প্যালেস্টাইন, মানে তখনও যেখানে প্যালেস্টাইন, সেইটা ইহুদিদের মিথোলজি, পুরাণ কথা অনুযায়ী সুদূর অতীতে সেখানে ইহুদিদের মন্দির ছিল, রাজা ছিল। পরে দেখবেন আমি জেরুজালেম প্রসঙ্গে বলতে গিয়ে বলতে পারি। তারপরে ইহুদিরা সেখান থেকে বিতাড়িত হয়। সুদূর অতীত মানে সুদূর অতীত, 2000 বছর আগের কথা, তারও আগের কথা, যিশুরও জন্মের অনেক অনেক আগের বছরের আগের কথা। ওইটাই ওদের হোমল্যান্ড। 1897 প্রথম কংগ্রেসের পরে যাদেরকে ইহুদিদের
পুরোহিত বলা হয়, র্যাব। ইহুদিদের পুরোহিতরা হচ্ছে র্যাব, যারা ওদের মন্দির চালান, ধর্মস্থান চালান। সেই র্যাবিদের এক প্রতিনিধি দল প্যালেস্টাইনে এসেছে, দেখ যে কোথায় এখানে রাষ্ট্র তৈরি হবে ইহুদিদের জন্য। তারা একটা কেবল পাঠায়, বার্তা পাঠায়। তখন ইমেল ছিল না, টেলিগ্রাফিক বার্তা পাঠায়। যে বার্তাটা আমি আপনাদের বাক্যটা পড়ে শোনাচ্ছি, অল্প অল্প কথায় তো লিখতে হতো। তারা লিখে পাঠান, দ্য ব্রাইড ইজ বিউটিফুল বাট শি ইজ ম্যারিড টু অ্যানাদার। দেখেন, সে পাত্রী খুবই সুন্দর, কিন্তু তার সঙ্গে অন্য লোকের বিবাহ সম্পন্ন হয়ে গেছে। মানে আমার প্যালেস্টাইন কোনো ফাঁকা জায়গা না। প্যালেস্টাইনে আরবরা থাকে, তারা সেখানে কৃষিকাজ করেন, শিল্প আছে, ব্যবসা আছে, দোকানপাট, বাড়িঘর সব আছে, অসংখ্য মানুষ আছে, জনবসতি আছে, শহর আছে। ফলে প্যালেস্টাইন এমন কোন মূলভূমি না যেখানে দাঁড়িয়ে ইহুদি রাষ্ট্র তৈরি করা যায়। প্যালেস্টাইন অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। অটোমান সাম্রাজ্য দীর্ঘ সময় চলেছে, মূলত তুরস্ক। ধর্মীয় চরিত্রের দিক থেকে মুসলমান, কিন্তু তার ইউরোপের বিরাট অংশ দখল করেছিল, আরবদেরও বিরাট অংশ দখল করেছিল। ক্রমশ তার অবক্ষয় ঘটে এবং প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা পরাস্ত। সেইখান থেকে প্যালেস্টাইনের দখলদারি চলে যায় ব্রিটেনের হাতে। বলা হতো ম্যান্ডেট, ব্রিটিশ ম্যান্ডেট, ব্রিটিশ কলোনিয়াল স্টেট হিসেবে প্যালেস্টাইনে চলতে থাকে। স্বাধীন রাষ্ট্র কিছু হয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন অনেক দূরে, ইহুদি নির্যাতন তখন অনেক দূরে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার আগেই ব্রিটিশরা একটি ইহুদি হোমল্যান্ড তৈরির সপক্ষে অবস্থান নেয়। সেই বিখ্যাত নথিটির নাম হচ্ছে বালফোর ডিক্লারেশন। এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রী আর্থার বালফোর, তার একটা চিঠি রথস্টাইলকে লেখা, কিন্তু ব্রিটিশ ক্যাবিনেটের সিদ্ধান্ত তিনি জানা, সেটাকে ওটাকে ডিক্লারেশন বলা হয়। ডিক্লারেশনে কি বলা হয়? Britain view with favor the establishment of national home for the Jewish people. ইহুদি লোক মানুষদের ন্যাশনাল হোম বা তথাকথিত হোমল্যান্ড, জাতীয় রাষ্ট্র তৈরি পক্ষে ব্রিটেন, ভালোবাসার পক্ষে, কিন্তু কোথায়? সেই প্যালেস্টাইন। আমি বেশি ব্যাখ্যা করতে যাচ্ছি, সেটা ছোট প্রশ্ন শুনে চলে যাচ্ছে। ইউরোপে তো নির্যাতন, জার্মানিতে গিয়ে আরবরা তো ইহুদিদের মানাননি, মেরেছে তো জার্মানরা। সেখানকার কনসেন্ট্রেশন ক্যাম্পে ইহুদিরা পচে মরেছেন, গ্যাস চেম্বারে পচে মরেছেন, ছিল ইউরোপের শক্তিরা। যদি তাদের ক্ষতিপূরণও দিতে, যদি তাদের অন্য কোথায় বসাতেও হয়, তাহলে ইউরোপের নয়, কেন আরব ভূমিতে এসে? এই প্রশ্নের কোন উত্তর আজ পর্যন্ত কারোর কাছে নেই, না ইউরোপের কাছে, না আমেরিকার কাছে, না ইসরায়েলের কাছে, না আরবদের কাছে। ইসরায়েলের রাষ্ট্র গঠন হয় 1948 সালে। ব্রিটিশরা ঠিক করে যে তারা আর প্যালেস্টাইন নিজেদের ম্যান্ডেটে রাখবে না। অনেক কিছুই তখন তারা ঠিক করতে থাকে যে আমাদের ম্যান্ডেটে রাখবে না। ধরেন এই 1947-এর কথা মনে রাখো, ভারতকেও রাখবে না, রাখা সম্ভব ছিল না। যে উত্তাল পরিস্থিতি গোটা পৃথিবীতে তৈরি হয়েছে, কোনো ঔপনিবেশিক শক্তি তখন সাহস করছিল না। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ব্রিটিশরা ম্যান্ডেট ছেড়ে দেওয়ার পর প্যালেস্টাইনকে দুভাগ করার সিদ্ধান্ত নেওয়া, অখণ্ড প্যালেস্টাইন, আরবদের প্যালেস্টাইনকে একদিকে
ইসরায়েল বা নতুন ইহুদি রাষ্ট্র হবে, অন্যদিকে প্যালেস্টাইন থাকবে। সিদ্ধান্ত প্যালেস্টিনিয়ানদের সিদ্ধান্ত, নিরাপত্তার বিষয়। তারপর যা হওয়ার তাই হবে। সারা দুনিয়া থেকে ইহুদিদের জড়ো করা হবে এবং তারা প্যালেস্টাইনকে আরব মুক্ত করার কাজ করতে হবে। কমপক্ষে 7 লক্ষ প্যালেস্টিনিয়ানকে জোর করে তাদের নিজেদের জমি থেকে উৎখাত করা হয়, বসতি থেকে উৎখাত করা হয়, তার জন্য ম্যাসেকারস হয়। আজকে কেবলমাত্র যা দেখছেন গণহত্যা তা না, 48 সালেও হয়। একে প্যালেস্টিনিয়ানরা বলেন নাকবা। চলে আসে, জমি জায়গা ছেড়ে সব ছেড়ে চলে আসে। লক্ষ্য করবার ব্যাপার এই যে গাজায় আমরা তথাকথিত যুদ্ধ দেখি, এই গাজা 2/3 মানুষ হচ্ছে এরকম বাস্তু পরিবারের কেউ, যারা এক সময় আজকে যাকে আমরা ইসরায়েল বলে চিনি সেই জায়গায় থাকতে, আসলে প্যালেস্টিনিয়ান, আসলে আরব। তারা গাজায় চলে আসে এবং গাজা হচ্ছে পর 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 শরণার্থী শিবির, বিরাট বিরাট শরণার্থী শিবির। কেমন যুদ্ধের সময় বিরোধ ছিল জাবালিয়ায় বা অন্য জায়গায়, পর পর শরণার্থী শিবির গুলিয়ে দেওয়া হচ্ছে, ওখানে ওরা থাকতো। পৃথিবীর অন্যতম ঘন জনবসতি এলাকা গাজা, আসলে এখানে চলে এসেছে। সবাই গাজায় চলে এসেছিল তা না, অনেকে অন্য জায়গাতেও গিয়েছিল, পালিয়ে এসেছিল জায়গাগুলো। আমি বলছি না, আরবরাও বলছেন না। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন, তিনি নিজেই 48-এর পর এইসব ঘটনার পর স্বীকার করেন যে ইসরায়েল is a captured land, captured land, দখলকৃত ভূমি। আমাকে যদি বলেন, আমি বলবো যে অবৈধ রাষ্ট্র। ইসরায়েল কোন বৈধ রাষ্ট্র, বৈধ রাষ্ট্র না এই জন্য যে ইসরায়েল কিন্তু থেমে থাকে। এই যে নিরাপত্তা পরিষদ যতটুকু জায়গাটাকে দিয়েছিল তার মধ্যে ইসরায়েল রয়ে গেল তা কিন্তু না, সে ক্রমশ তার জমি বাড়াতে থাকে, ক্রমশ আরবদের এলাকায় সে গিয়ে বসতি স্থাপন করতে থাকে, এখনো করছে। এটা একটা উপনিবেশ, যেটা বলা যায় সেটলার কলোনিয়ালিজম। বসতি তৈরি করে উপনিবেশ, ওয়েস্ট ব্যাংক, রামাল্লাহ, জেনিন, গাজাতে না, ওই অংশটাতে ইসরায়েলের ইহুদি বসতি তারা বাড়াতে থাকে ক্রমশ, এবং আরবদের তারা ক্রমশ হটাতে থাকে। 1967 সালে একটা ঘটনা ঘটে, 6 ডে ওয়ার, স্বর্ণের যুদ্ধ। একদিকে ইসরায়েল, অন্যদিকে মিশর, জর্ডান, সিরিয়া। কারণ আছে, কারণ পুরোনো যে বৃহত্তর প্যালেস্টাইন ভূমি, তার একটা অংশ মিশরের হাতে ছিল, তার একটা অংশ জর্ডানের হাতে ছিল, গাজায় ছিল, আর একটা অংশ সিরিয়ার হাতে ছিল। তাহলে ইসরায়েলের সঙ্গে এই 3 দেশের 6 দিনের যুদ্ধ হয়। যুদ্ধে ইসরায়েল জেতে, আসলে ইসরায়েল যেতে না, আমেরিকা, ব্রিটেন যেতে, ফ্রান্স যেতে। তাদের অস্ত্র, তাদের মদত, তাদের সেনাবাহিনী, তাদের বিমান, তারা এই স্বাধীনের যুদ্ধে 3টে আরব দেশকে পরাস্ত করতে সক্ষম। এবং ইসরায়েল ওই যুদ্ধের পরে ওয়েস্ট ব্যাংক নিয়ে নেয়, এটা এখনো ইসরায়েলের আধা নিয়ন্ত্রণে রয়েছে। সিরিয়ার কাছ থেকে গোলান হাইটস নিয়ে নেয়, এখনো রয়েছে, এবং মিশরের কাছ থেকে সিনাই নিয়ে নেয়। অর্থাৎ প্যালেস্টাইনের ভূমির একটা বড় অংশ 67 সালের যুদ্ধের পর, 6 দিনের যুদ্ধের পর চলে। কথা হয়েছিল জেরুজালেম থাকবে আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রিত। আমি আসলে আমাদের এমন কতগুলো কথাই বলতে চাই, যে কথাগুলো খবর কাগজে প্রতিদিন আপনি দেখাবেন।
সেভাবেই বলতে চাই। ওই জন্যই আমি কালানুক্রমিক কোনো বিবরণ দিচ্ছি। জেরুজালেম থাকবে আন্তর্জাতিক ভাবে। জানেন যে জেরুজালেম হচ্ছে এমন একটা শহর সেখানে সব ধর্মের পবিত্র ধর্মস্থান রয়েছে। জেরুজালেম হিব্রু ভাষায় জেরুজালেমের মান হচ্ছে সিটি অফ পিস, শান্তির শহর। দুর্ভাগ্যজনক ভাবে জেরুজালেম হচ্ছে পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত শহরগুলো অন্যতম। ওখানে ধরে নেওয়া হয় যে একটা ইহুদি মন্দির ছিল, রোমান সম্রাট টাইটাস তারা ভেঙে নেন। রোমান টাইটাস ভেঙে নেন হচ্ছে 69 CE, মানে কবেকার আরবরা ভাঙেনি। ইসলাম তৈরি হয়নি এই তখনকার কথা হচ্ছে। ফলে ইসলামের কোনো দায় নেই, কিন্তু ওখানে একটা জায়গা আছে যে জায়গাটাকে ইহুদিরা পবিত্র জায়গা বলে মনে করে, বেশ আছে। তার পাশে আল আসকা মসজিদ আছে। এই আল আসকা মসজিদ হচ্ছে মক্কা মদিনার পরে, তো বললেন কারবালার পরে মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মস্থান। ওখানে একটা ডোম আছে, খুব সুন্দর দেখতে, আল আসকা মসজিদ। তাকে ঘিরে কাঁটা দেওয়া আছে, গেট দেওয়া আছে, এখন বুঝতে পারবেন। আবার খ্রিস্টানদের চার্চ অফ হোলি সাইট রয়েছে। এই চার্চ অফ হোলি সাইটটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ খ্রিস্টানরা বিশ্বাস করেন যে জেসাসকে ওখানেই ক্রুশবিদ্ধ করা হয়েছে। তার উপরে ওই চার্চ তৈরি হয়েছে, পরে রোমানরা আরো বানিয়েছে, ইউরোপের খ্রিস্টানরা তাতে আরো আর্কিটেকচার যুক্ত করেছে। এই যে তিনটে জায়গার কথা আমি বললাম, এই তিনটে জায়গার একেবারে এক সামান্য দূরত্বের মধ্যে পাশাপাশি। এটা ছিল জেরুজালেম। এই জন্যই ঠিক হয়েছিল যে জেরুজালেম আন্তর্জাতিক ভাবে নিয়ন্ত্রিত হবে, এটা কারণ থাকবে না। এটা ইসরায়েল নবগঠিত ইসরায়েল, না প্যালেস্টাইন অথরিটি। সে জায়গায় একটা দেওয়াল ছিল, এটা খুব মজার দেওয়াল, ওয়েলিং ওয়াল, যে দেওয়ালের মাথা ঠেকিয়ে ইহুদিরা কাঁপত। ধর্মপ্রাণ ইহুদিরা কেন কাঁপত? তারা মনে করত যে বহু হাজার বছর আগে তাদের একটা হোমল্যান্ড ছিল, সেখান থেকে তাদের চলে যেতে হয়েছে, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তে হয়েছে। সেই দুঃখে তারা তাছাড়া মাথা ঠেকিয়ে কাঁপত এই জন্য যে তার নিজের জীবনে যে ট্র্যাজেডি, যে ব্যথা বেদনার ঘটনা ঘটেছে, এটা হালকা করার জন্য পৃথিবীর অনেক ধর্মই আছে, যেমন কারবালা, ইরাকের কারবালা, এখন এখানে সেই যুদ্ধ হয়েছিল। কারবালা যে মসজিদ, সেখানেও মানুষ কাঁদতে যায়, নিজের ব্যথা বেদনার কথা মনে করে কাঁদতে চায়। ওয়েলিং ওয়ালের নাম ইসরায়েল পরিবর্তন করে দিল, করে বলল ওয়েস্টার্ন ওয়াল, এবং ভেঙে দিল। কেন ভেঙে দিল? সঙ্গে সেটা 1967 যুদ্ধের 3 নম্বর দিন আমরা এই জন্য সঙ্গে সঙ্গে তারা জমি বিস্তার করতে শুরু করে দিল ওই দেওয়ালের পর থেকে। যুক্তি কি? আমি কিন্তু ওদের কোনো যুক্তি এড়িয়ে যাচ্ছি না। যুক্তি কি? যে ওদের যে প্রাচীন ভূমি বলে ওরা মনে করে, জুদিয়া, সামারিয়া, এসব তারা দখল করছে। আসলে জুদিয়া, সামারিয়া বলে কোনো জায়গা নেই। এগুলো সবই হচ্ছে ইসরায়েলের কোনো না কোনো ভূখণ্ড। জুদিয়া, সামারিয়া হচ্ছে ওয়েস্ট ব্যাংক, জেনিন, রামাল্লা। সেখানে আরবরা থাকে, বহু বছর ধরে থাকে, বহু দশক ধরে থাকে, বহু শতক ধরে থাকে। ঠিক এই মুহূর্তে আপনি যদি আমাকে বলেন, অখণ্ড প্যালেস্টাইনের 80% জমি ইসরায়েল দখল করে দিয়েছে। 80%। তাহলে ওটা কি? আজকের প্যালেস্টাইনটা কি? আজকের প্যালেস্টাইনটা হচ্ছে ইসরায়েলের কলম উপনিবেশ। পৃথিবীতে আর উপনিবেশ আছে? আনুষ্ঠানিকভাবে পৃথিবীতে এখন উপনিবেশ নেই।
উপনিবেশ শেষ হয়ে গেছে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর থেকে 1947 শেষ পর্যন্ত। প্রায় 150 বেশি উপনিবেশ মুক্ত হয়েছে 30 বছরের মধ্যে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ শেষ হওয়ার পর। 45 to 75 যে কটা ছিল তাও মুক্ত হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে এগুলো মুক্ত হয়ে গেছে। একটি মাত্র উপনিবেশ পৃথিবীতে আছে, যাকে আমরা ওই জন্য অনেকেই বলেন, প্রকাশ কারাত কলকাতায় এসে একটি মিটিংয়ে বলেছিল খুব সুন্দর, যে আনরিজলভড কোয়েশ্চেন অফ 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর একমাত্র সমাধান হয়নি যে প্রশ্ন। ফলে প্যালেস্টাইন আসলে ইসরায়েলের উপনিবেশ। এই যে গাজা, আমি ব্যাখ্যা দেবো না বেশি। কি হয়েছে আপনারা প্রতিদিন কাগজে 2023 সালে 7ই অক্টোবর হয়েছিল না, আপনারা 8ই অক্টোবরের কাগজ থেকে দেখেছেন লাগাতার গণহত্যা ঘটেছে, কত লোক মারা গেছে। অফিসিয়াল ফিগারে 70,000 লোক মারা গেছেন, প্রায় 2 লাখ লোকের কোনো খোঁজ নেই। 90% বাড়িঘর ভেঙে গেছে বলে রাষ্ট্রসংঘের হিসেব। তার মধ্যে হাসপাতাল আছে, স্কুল আছে, সব আছে, কিছু নেই। একটা রাবল, একটা পুরো বিধ্বস্ত পাথরের একটা খণ্ডহর হয়ে দাঁড়িয়ে আছে ভূমধ্য সাগরের পাশে ছোট্ট এক খালি জায়গা গাজা। অনেকেই বলেন, এমনকি বামপন্থীদের মধ্যে অনেকে বলেন যে যদি 2023 সালের 7ই অক্টোবর হামাস, যেটা প্যালেস্টাইনের প্রতিনিধি শক্তি, হামাস যদি ইসরায়েলে আক্রমণ না করত, কাঁটাতার পেরিয়ে, তাহলে আর বড় ঘটনা ঘটতো না। তাহলে ইসরায়েলি বোমা আক্রমণ করতো না, ভয়ঙ্কর যুদ্ধ চালাতো না। এটাই হামাস। যে 2004 সালে হামাস কোথায়? 2004 সালে ইসরায়েল গাজায় 600 বেশি বিমান হানা করে। 2008-9 সালে 51 দিন ধরে আক্রমণ করে। 51 দিন, ছোট্ট তো গাজা। ইসরায়েলের সেনাবাহিনী বিরাট, ইসরায়েলের সেনাবাহিনী বিরাট, কারণ সেগুলো আমেরিকা। তার যুদ্ধ বিমানগুলো আমেরিকা থেকে আসে, তার দারুণ দারুণ অস্ত্র আমেরিকা থেকে আসে। এবং ইসরায়েল একটি পরমাণু শক্তিধর দেশ, অঘোষিত। যারা কোন নিউক্লিয়ার ট্রিটি সংক্রান্ত, নিউক্লিয়ার আর্মামেন্ট সংক্রান্ত কোন আন্তর্জাতিক ট্রিটিতে স্বাক্ষর করেনি, মানে একটা মাত্র দেশ আছে যাদের হাতে পরমাণু অস্ত্র আছে, সেটা ইসরায়েল। সাপ্লাই বাই, বুঝতেই পারছে। তাহলে 2012 কি হয়েছে? কোথায় হামাস? কেন আক্রমণ হয়েছে? গাজায় বারবার আক্রমণ করা হয়েছে, বারবার। হামাস আর নো হামাস। ফলে হামাস গেছে বলে ওরা এসেছে, এটা অনৈতিহাসিক কথা, মিথ্যা প্রচার। 2005-এ ওখান থেকে 2004-এর যুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক প্রেসার এবং যুদ্ধে ঠিক সুবিধা করতে পারেনি, স্থলযুদ্ধে সুবিধা করতে পারেনি। তাই ওখান থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করে দিয়েছিল। তারপর কি করেছে? গোটা গাজাটা একটা পড়া রেখে কাঁটাতারে, বিশাল দুটো কংক্রিটের প্রাচীর, তার উপর কাঁটাতার, তার উপর 50 মিটার অন্তর অন্তর ভেতরি কি বলে নজরদারি, টহলদারি জায়গা ক্রস করা যায়। মানে গাজার কোন লোক প্যালেস্টাইনের অন্য কোন জায়গায় যেতে পারে না, নট ইভিন রামাল্লাহ। ইসরায়েলে যাওয়া তো দূরের কথা, আজকের ইসরায়েলে যাওয়া তো দূরের কথা, গাজার লোক রামাল্লাহ যেতে পারে না। 2005 থেকে খাবার আসবে কিনা ইসরায়েল ঠিক করে, বিদ্যুৎ আসবে কিনা ইসরায়েল ঠিক করে, জল আসবে কিনা ইসরায়েল ঠিক করে। তার মধ্যে গাজার লোক বেঁচে ছিল, তার মধ্যে গাজার লোক খুবই লাইফফুলি বেঁচে ছিল। তার মধ্যে গাজায় প্রচুর ইউনিভার্সিটি ছিল, কারণ বিশ্বের বিভিন্ন দেশ ইউনিভার্সিটি গুলো বানিয়ে দিয়েছিল, স্কুল ছিল, রাষ্ট্র
সঙ্গে সাহায্য ছিল, সব মিলিয়ে গাজার একটা প্রাণবন্ত জীবন এমন ছিল, এটা এবার প্রায় শেষ হয়ে গেল। প্রায় এবার যেটা হয়েছে তার নির্দিষ্ট লক্ষণ আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। নির্দিষ্ট লক্ষণটা হচ্ছে যে 60% হচ্ছে নারী এবং শিশু যারা মারা গেছে, যারা আহত হচ্ছে। ইসরায়েলকে জিজ্ঞেস করে বললে কোলাটারাল ড্যামেজ, আমরা হামাস সন্ত্রাসবাদীদের মারতে গেছি, তাই বাড়িতে বোমা মেরেছি, তাই ওরা মারা গেছে। চিরকালই ওরা তাই বলে, আসলে তা না। আসলে কোনো বাচ্চাকে ওরা বাঁচিয়ে রাখতে চায়, নারীদের বাঁচিয়ে রাখা খুবই বিপজ্জনক, কারণ তারা সন্তানের জন্ম দিতে পারে। নো মোর প্যালেস্টিনিয়ান চাইল্ড, এই হচ্ছে ইসরায়েলের নীতি। প্যালেস্টাইনে যেন কোনো নতুন শিশু ভূমিষ্ঠ না হয়, যাতে প্যালেস্টাইনে কোনো নতুন প্রতিরোধের সম্ভাবনা না থাকে, অফিসিয়াল পলিসি বলেন। হামাস যা করেছে, হামাস যেটুকু প্রতিরোধ করেছে, সেটা প্রতিরোধের সংখ্যা। হামাস কি সন্ত্রাসবাদী? অ্যাবসলিউটলি নট, না। স্পষ্ট উত্তর হচ্ছে না। উপনিবেশ বিরোধী মুক্তির সংগ্রামে নানা ধরনের শক্তি আছে, থাকে, ভারতেও ছিল, যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হচ্ছে। আগে যারা শক্তিশালী ছিল, পিএলও, ইয়াসের আরাফাত নেতৃত্ব দিতেন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, তার মধ্যে আলাদা আলাদা গ্রুপ ছিল, একসাথে তারা পিএলওর ছাতার তলায় ছিল। যেমন আরাফাত যে গ্রুপের নেতা ছিলেন, তারা তুলনামূলকভাবে দুর্বল হয়েছে, গাজায় তারা আগে থেকেই দুর্বল, কিন্তু ওয়েস্ট ব্যাংকে রামাল্লায় সেখানে তারা শক্তিশালী। আপনারা জেনে রাখতে পারেন যে 14টা প্যালেস্টিনীয় প্রতিরোধী গোষ্ঠী, 14, তার মধ্যে হামাস আছে, পিএলও আছে, মানে ফাতাহ আছে, ডেমোক্রেটিক ফ্রন্ট অফ ইসরায়েল আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের দিক থেকে, বামপন্থীদের দিক থেকে পপুলার লিবারেশন ফ্রন্ট অফ প্যালেস্টাইন, PLF, যারা প্রধানত মার্চ করে, তারাও আছে। এই 14টা প্রতিরোধী ফ্রন্ট বেইজিং, গাজার এই সংঘর্ষ চলাকালীন বেইজিং একসঙ্গে মিটিং করেছে, একসঙ্গে ডিক্লারেশন দিয়েছে, ভবিষ্যৎ প্যালেস্টাইনের চেহারা কি হবে সম্পর্কে অভিন্ন নথি গ্রহণ করেছে, লড়াই করবার জন্য অভিন্ন সিদ্ধান্ত রণকৌশল নিয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ প্যালেস্টাইন রেজিস্ট্যান্স মুভমেন্ট, চীনের বিদেশ মন্ত্রী স্বয়ং সেই মিটিং এ ছিলেন এবং প্রেস কনফারেন্স হয়েছে 14 জনকে দাঁড় করিয়ে, চীনের বিদেশ মন্ত্রী তার মাঝখানে নামিয়ে। আমার দুর্বল হয়েছে ভয়ঙ্কর আক্রমণের সাথে সাথে আমাদের যিনি রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ে তাকে খুন করা হয়েছে। জানেন আপনারা, তেহরানে ইরানের নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার সময় রহস্যজনকভাবেই তাকে খুন করা হয়, পারে, ইসরায়েল এটা করতে পারে। গাজায় লড়াইটা যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, ইসরায়েলের ভয়ঙ্কর শত্রু, ক্ষমতা প্রাপ্ত মজার কথা থেকে ইয়াহিয়া সিনোয়া, তিনিও খুন হচ্ছেন। এবারে ব্যক্তি খুন হওয়ার আগে এদের সমস্ত পরিবার খুন হচ্ছে, অর্থাৎ কেউ পালিয়ে যাবে, কেউ পালিয়ে যাবে। তারা গাজায় থেকে লড়াই করেছেন, প্রথমে ছেলে, মেয়ে, বোন সবাই খুন হয়েছে, লোকে লোকে এরা খুন হয়েছে। আমি আগেই বলেছি, ইসরায়েলের এই অস্ত্র ভান্ডার হচ্ছে আমেরিকা। যখন বাইডেন রাষ্ট্রপতি ছিলেন এই কিছুদিন আগে পর্যন্ত, তিনি মার্কিন কংগ্রেসে ইসরায়েলের জন্য অস্ত্র পাঠানোর বরাদ্দ বাড়িয়ে দিয়েছিলেন। আর ট্রাম্প কি বলছে সেটা সবাই দেখতে পাচ্ছে। ট্রাম্প বলছে যে গাজা ক্লিয়ার করো,
দেখেছেন আপনি, খেয়াল করেছেন নিশ্চয়ই যে গাজায় যত লোক আছে তাদের সবাইকে সরিয়ে হবে। ওইখানে কি হবে, নতুন করে গাজাকে গড়ে তোলা হবে, রিপেয়ার রাখা হবে, ভূমধ্য সাগরের পাশে এমন একটা বিচ হবে যেখানে দুনিয়ার টুরিস্টরা এসে বসবে। একসময় বৈরুপ ছিল। এমনিতে ট্রাম্পের ব্যবসাটা রিয়েলিটির ব্যবসা, জানেন তো? ট্রাম্পের কলকাতাতেও বাড়ি আছে, দিল্লিতেও বাড়ি আছে। ট্রাম্প রিয়েলিটির ব্যবসা করে, একটা বিরাট রিয়েলিটির ব্যবসা করতে পারবেন। দুই, মানে হচ্ছে এথনিক ক্লিনজিং। যে জার্মানি ইহুদিদের সম্পর্কে করেছিল ঠিক তাই, যে ইসরায়েল চেয়েছিল ঠিক তাই, যে গাজায় কোন প্যালেস্টিনীয় আর থাকবে না। সবে বলুন প্যালেস্টিনীয় না মেনে নেবেন না, কি করবেন তারপর। আমি এই আলোচনাটা শেষ করবো এই বলে, এই প্যালেস্টাইনের যে মুক্তি সংগ্রাম, বহু লোক শহীদ হয়েছে, বহু ঘটনা ঘটেছে, শান্তি চুক্তির চেষ্টা হয়েছে, ব্যর্থ হয়েছে, অনেক কিছু ঘটেছে, কিন্তু ওদের এই মুক্তি সংগ্রামের প্রধান যে স্লোগান, যেটা দেখবেন রাস্তাঘাটে শোনা যায়, এবং পৃথিবীর যে প্রান্তে যে প্যালেস্টিনীয় থাকুন না কেন, অনেকেই প্যালেস্টাইনের নাগরিক নন, প্যালেস্টাইনীয় কিন্তু ইউরোপে থাকেন, আফ্রিকায় থাকেন, লাতিন আমেরিকায়, তাদের সকলের অভিন্ন স্লোগান বলেন, রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। নদী থেকে সমুদ্র প্যালেস্টাইন মুক্ত হবে। নদী মানে জর্ডান রিভার, আর সমুদ্র মানে ভূমধ্য সাগর। ওটা প্যালেস্টাইন একদিন আমি দ্বিতীয় যে দেশটি সম্পর্কে আপনাদের কাছে বলি, বলে দিতে হবে, কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা নতুন বিন্যাস এনে দিয়েছিল সেই ঘটনা। সিরিয়ায় আসার আগে ওই জন্য আমি ইরাকের কথা বলি। ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, আপনারা সকলে জানেন যে 2003 সালে মার্চ মাসে আমেরিকা এবং তার সঙ্গে ব্রিটেন, ফ্রান্স একটা সময় পরে ব্রিটেন ইরাকে একতরফা আগ্রাসন চালায়, আক্রমণ করে, ভয়ঙ্কর আক্রমণ, বিমান হানা, ক্ষেপণাস্ত্র হানা। যুক্তি কি ছিল, অজুহাত কি ছিল? যে ইরাকের তদানীন্তন শাসক সাদ্দাম হুসাইনের হাতে weapons of mass destruction, অর্থাৎ গণ মারণাস্ত্র ছিল, মানে পরমাণু গণবিধ্বংসী মারণাস্ত্র ছিল, অর্থাৎ পরমাণু অস্ত্র ছিল, নিউক্লিয়ার অস্ত্র ছিল। এইরকম একটা তথ্য গোটা পৃথিবীতে ওরা ছড়াতে শুরু করেছিল। প্রথমে আমেরিকান এস্টাবলিশমেন্টের মধ্যে, তখন ব্রিটেনে ছিল টনি ব্লেয়ার, আমেরিকা বুশ, ব্রিটেনে ছিল প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তার এস্টাবলিশমেন্টের মধ্যে। তারপরে তারা এটাকে সামনে রেখে এবং ইরাক আল কায়দার ঘাঁটি এই বলে একটা প্রচার করে, একটা আল কায়দার লোক ওই ঘাঁটি ছিল, একটাও সাদ্দাম হোসেন থাকবার সময়। এখন সব প্রমাণিত হচ্ছে মিথ্যে কথা, ভুল তথ্য, ইচ্ছাকৃত ভাবে মার্কিন জনগণকে ঠেকানোর জন্য এবং ইরাক আক্রমণ করবার জন্য অজুহাত খাড়া করা হচ্ছে। এমনকি রাষ্ট্রসংঘের একটা টিমকে পাঠানো হয়েছিল, তারা সারা ইরাক খুঁজে রেখেছিল সাদ্দাম হোসেনের সময়। তারাও কোনো নিউক্লিয়ার অস্ত্র পায়নি, তারাও কোনো রিপোর্ট দিতে পারেনি যে হ্যাঁ আমরা দেখেছি, না নিউক্লিয়ার রিপোর্ট, না কেমিক্যাল রিপোর্ট, রাসায়নিক অস্ত্র। ফলে রাষ্ট্রসংঘে কোনো যুক্তি দেখাতে পারেনি তার। এবং এই আক্রমণ রাষ্ট্রসংঘে অনুমতিবিহীন ছিল। শেষ পর্যন্ত কেউ রাজি হচ্ছে না দেখে সিকিউরিটি কাউন্সিলের মিটিং এ 2003 সালের 7 মার্চ কলিন পাওয়েল, আমেরিকান প্রতিরক্ষা সচিব, তিনি বক্তৃতা দিতে এসেছিলেন। ঘটনাচক্রে, ঠিক ঘটনাচক্রে বলবো না,
এরকম যে হতে পারে যে নেই। এখন দুনিয়ার অনেক অনেক সাংবাদিক বাগদাদে ছিলেন। দুর্ভাগ্য না দুর্ভাগ্য জানি না, কিন্তু আমিও ছিলাম সেই রাতটা 2003 সালের 7 মার্চ। তো ধারণা করা হলো সবার চোখ হচ্ছে টেলিভিশনের দিকে। সিকিউরিটি কাউন্সিলের নিরাপত্তা পরিষদে কলিন পাওয়েল কি বলে, কারণ রাষ্ট্রসংঘ তো বিরোধিতা করেছে, অধিকাংশ দেশ বিরোধিতা করেছে, ইভেন সিকিউরিটি কাউন্সিলের পার্টনাররাও বিরোধিতা করেছে। ফ্রান্সও রাষ্ট্রসংঘের অনুমোদন ছাড়া কোন যুদ্ধে যাব এটা রাজি হয়নি। তখন একটা প্রেস সেন্টার ছিল, সময় চলে যাবে করতে গেলে মনে করবেন, ছোট প্রেস সেন্টার ছিল, সেখানে সমস্ত মিডিয়া লোকেরা থাকতো। আমার মনে আছে যে আমি সিএনএন এর যেটা অফিস ছিল তার পর্দা একটু সরিয়ে দেখছিলাম, আমরা পালন করেন ভেতরে তো ঢোকা যায় না, একটা অন্য টেলিভিশন চ্যানেলের ভেতরে অফিসে পর্দা সরিয়ে দেখছি, দুটো চলছে, একটা ইংলিশে আর একটা সিএনএন এর একটা আরবিক চ্যানেল আছে, সেইটা কারণ সিএনএন ওখানে আরবিক সাংবাদিকও ছিল, আর যারা ইংরেজি জানতেন তারা আমেরিকা থেকে যাওয়া, ইউরোপ থেকে যাওয়া। কলিন পাওয়েল বললেন, আমরা শুনলাম সব, কলিন পাওয়েল বললেন যে রাষ্ট্রসংঘ অনুমতি দিক চাই না দিক, সিকিউরিটি কাউন্সিল আমাকে অনুমোদন দিক বা না দিক, আমেরিকা উইল গো টু ওয়ার, আমরা যুদ্ধে যাচ্ছি, এটা জানিয়ে চললাম, ফুল স্টপ। সমস্ত বার্তা সহ লাইভ 15 মিনিটের, কারণ ধরে নেওয়া হয়েছিল যে আমেরিকা প্রস্তুত এবং এক্ষুনি আক্রমণ করবে। আশ্চর্য ভাবে ইরাকের লোক মনে করতেন যে 7 মার্চ রাত্রি বা 8 মার্চ এই আক্রমণটা হবে, তার কারণ হচ্ছে ওই সময় কৃষ্ণপক্ষ চলছে, আকাশ কালো দেখা যাবে। শেষ পর্যন্ত আক্রমণটা অবশ্য 30 মার্চ হয়। অর্থাৎ এই কলিন পাওয়েল ইরাক যুদ্ধ তার শেষ হয়নি, কোনোদিনই শেষ হয় না, শেষ হয়। কিন্তু তিনি যখন আর ডিফেন্স সেক্রেটারি নন, গোটা দুনিয়া যখন বুঝে গেছে, কারণ ইরাকে আমেরিকা দখল দিয়েছে, তারা তো নিজেরা খুঁজেছে, সাদ্দাম হুসেনকে মেরে ফেলেছে, গোটা ইরাক তাদের দখলে কোনো নিউক্লিয়ার উইপন থাকলে তারা খুঁজে পেত, কিচ্ছু পায়নি। গোটা দুনিয়া যখন জেনে গেছে যে এটা মিথ্যা তথ্য, একটা ফলস স্টেটমেন্ট, ওর ঘাড়ে চাপাচ্ছে, ওর ঘাড়ে চাপাচ্ছে, তখন কলিন পাওয়েল বলেন যে হ্যাঁ, আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না, কতগুলো রিউমার ছিল। রিউমারের চোটে ইরাকে খুন হয়েছে অফিসিয়াল হিসেবে 7.5 লক্ষ মানুষ। সাদ্দাম হোসেন তো চলে গেল, ফলাফল কি হলো? ইরাক কন্ট্রোলে রইল, এমনকি আমেরিকান অকুপেশন ফোর্সের কন্ট্রোলে রইল না। তার বদলে অসংখ্য সেক্টরিয়াল সিভিল ওয়ার তৈরি হলো। একটা অংশ হচ্ছে তুমি বিদেশি শক্তি হটো নেবে, ফলে আমেরিকার বিরুদ্ধে নানা ধরনের শক্তি নেমে পড়ল। তারপর শিয়াদের আলাদা এক্সট্রিমিস্ট গ্রুপ, সুন্নিদের আলাদা এক্সট্রিমিস্ট গ্রুপ, ইরাকে কিন্তু শিয়া বেশি সংখ্যায়, শিয়া অনেক বেশি, এবং একটার পর একটা এক্সট্রিমিজম তৈরি হল। যে আল কায়দা সাদ্দাম হোসেনের সময় ইরাকে ছিলই না, তার কাছেও ছিল না, সাদ্দামকে পছন্দ করতেন, সেই আল কায়দা করে উঠলো। তার থেকেও মারাত্মক আপনাদের মনে থাকবে আইসিস করে উঠলো, ইসলামিক স্টেট। তারা আরো কট্টর ইসলামপন্থী নয়, এরা উগ্রপন্থী, ইসলাম মেনে চলে তা না, ইসলামের কথা বলে, এই সেটা করে উঠল। তার আগে আবু মুসাদ আল জারাউকি, তার নেতৃত্বে ওখানে আল কায়দা গড়ে উঠল এবং অসংখ্য সেক্টরিয়াল স্ট্রাইক, এর সাথে তার যুদ্ধ, এর সাথে তার যুদ্ধ, ক্রমাগত আমেরিকান ফোর্সের আক্রমণ, ফালুজায় শেষ পর্যন্ত
আমেরিকা ওপর থেকে নাপাম মারলো যেমন ভিয়েতনামে মেরেছিল, কিছুতে কিছু হলো না। তারপর তো ছেড়ে চলে আসলো, ছেড়ে চলে আসা ছাড়া কোনো উপায় কিছু সেনা রেখে বাকি না বাড়ি ফিরে যাচ্ছে। এই গল্পটা আমি এই জন্য বললাম, ইরাকটা আমি আগে গল্পটা করলাম এই জন্য যে একটা ডাইরেক্ট ইউএস ইন্টারভেনশন, মধ্যপ্রাচ্য মিলিটারি ইন্টারভেনশন, তার আগে ইসরায়েলকে মদত দিচ্ছে, নিজে বোমা মারছে না, নিজে মিসাইল নিয়ে আসছে না। এই যে এই ফাঁকে আমি আপনাদের একটা ছোট কথা বলে চলি, এটা একটু কমিউনিস্ট পার্টি অনেকে হয়তো জানেন ইরাকে, সিরিয়াতে যে সময়ের কথা আমি আপনাদের বলছিলাম 50-এর দশক, 60-এর দশকের গোড়া, আরব জাতীয়তাবাদের তোর উঠেছিল, তথাকথিত বাথ পার্টি তৈরি হয়েছিল, যারা সাদ্দাম হোসেন নিজেও বাথ পার্টির লোক। এই যে সিরিয়ায় যে বাসার চলে গেলেন, বাসার চলে গেলেন ক্ষমতা থেকে, তিনিও বাথ পার্টির লোক। কিন্তু শেষ পর্যন্ত বাথ পার্টি আর একটা পার্টি থাকেনি, হাজার রকমের পার্টি হয়ে গেছিল, তার হাজার রকমের মতাদর্শ হয়ে গেছিল। কিন্তু এই আরব জাতীয়তাবাদের পাশাপাশি খুবই ইম্পর্টেন্ট ইরাকে, সিরিয়ায় কমিউনিস্টরা খুব শক্তিশালী। ইরাকের কমিউনিস্ট পার্টি, ইরাক কমিউনিস্ট পার্টি, ইরাক, এবং একবার 47 সালে ইনজারেকশন হয়, অভ্যুত্থান হয়, কমিউনিস্টরা তাদের ধরা হয়, তাদের খুব রেসপেক্টেড কমিউনিস্ট নেতা ছিলেন ফাদ, পার্টি জেনারেল সেক্রেটারি ছিলেন, তাকে এবং আল জাকি বলে আরেকজন নেতাকে রাস্তার মোড়ে ফাঁসি দেওয়া হয়, যাতে লোক ভয় পায়, ভয় কিছু পায়নি। 65-66 সালে আবার ইনজারেকশন হয়, বড় ইনজারেকশন। তার পিছনে খানিকটা কিউবান বিপ্লবের প্রভাবও ছিল, সেনাদের মধ্যে, ওয়ার্কারদের মধ্যে, চাষিদের মধ্যে কমিউনিস্টদের গ্রুপ ছিল, গভর্নমেন্টের অফিসারদের মধ্যে, তারা ইনজারেক্ট করে, আবার তা পরাস্ত হয় এবং সাদ্দাম রেজিমে কমিউনিস্টদের একেবারে নিকেশ করে দেওয়ার চেষ্টা, হাজার হাজার কমিউনিস্ট মারা গেছে। সত্যি কথা বলতে কি, ইন্দোনেশিয়ায় কমিউনিস্টদের বিরুদ্ধে যে গণহত্যা হয়েছিল, তার আগে কমিউনিস্টদের বিরুদ্ধে সংগঠিত বৃহত্তম গণহত্যা হয়েছে ইরাকে। আমরা তার বিশদ আলোচনা করছি না, করলে বলতাম, বিশেষ করে 65-66 যে বাস্তবতা ইরাকে তৈরি হয়েছিল, যেভাবে জনগণ রাস্তায় নেমে গিয়েছিল, কমিউনিস্ট পার্টির নেতারা তাকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিপ্লবের পথে অর্ধেক হাঁটলে অবস্থানে পৌঁছানো, হাফ ওয়ে টু দ্য রিভলিউশন লিডস টু ফেলিয়ার। হাঁটলে পুরো হাঁটো, আর নাহলে কবরে গিয়ে সিরিয়া, সিরিয়ার ইতিহাসের মধ্যে আমরা যাচ্ছি না, ফরাসিদের অধীন ছিল। সিরিয়াতে 1970 থেকে আসাদ ফ্যামিলি বংশানুক্রমিক শাসন চলছে বলে সাধারণভাবে কথা বলা। বংশ এমন না। যিনি চলে গেলেন বাসার আল আসাদ, তার বাবা তিনি খুব গরিব পরিবারের মানুষ ছিলেন। তার জেনারেশন প্রথম পড়াশোনা করেছে, তারপরে তিনি মিলিটারিতে চাকরি করেছেন, নিজেদের উপর উঠেছেন, তারপর এক সময় দেশের ডিফেন্স মিনিস্টার হয়েছেন, বাথ পার্টির মধ্যে কন্ট্রোল নিয়েছেন, তার বিরোধীদের সরিয়ে দিয়েছেন, ইনক্লুডিং বাথের যে মূল মতবাদী নেতা গোটা আরব দুনিয়াতে ইউরোপে মিশেল আলফা, তাকে ওখান থেকে সরিয়ে দিয়েছেন, মানেননি, সরিয়ে দিয়েছেন। 1970 সাল থেকে তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে বসেছিলেন। তারপরে তো বাসারের আসাদ
এই বাসারের সাথের ব্যাপারে একটা মজার কথা বলি। তিনি হাসেমের বড় ছেলে ছিলেন, ফলে যদি বংশানুক্রমিক শাসন হতো তাহলে উনি হতেন রাজা, মানে রাজা না, রাষ্ট্রপতি হতেন না। উনি ডাক্তার ছিলেন, লন্ডনে চোখের ডাক্তার, অপথ্যালমোলজিস্ট, ভালোই ছিল বেচারা, ওখানেই ছিল। কিন্তু বড় ছেলে সেটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, এমনি কোনো সারপ্রাইজ না, সত্যিকারের কার অ্যাক্সিডেন্ট, তাতে মারা যায়। লন্ডন থেকে ওকে ডেকে পাঠানো, অনিচ্ছুক রাজনীতি সিরিয়াতে বাথ পার্টির শাসন যে খুব বিরাট গণতান্ত্রিক শাসন ছিল তা না, কখনোই ছিল। আর বাথ পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বে কেউ না কেউ মারা যাচ্ছে, কেউ না কেউ পালিয়ে যাচ্ছে, বিরাট ইতিহাস আছে। কেউ যদি পড়তে পারেন, অনেক বই আছে, জেরেমি ব্রাউনের বই আছে, মেকিং অফ মডার্ন মিডল ইস্ট, বিএসসি সম্পাদক ছিলেন, এখানে ডিটেইলসে আছে। বা কেউ যদি তারিক আলীর কুশিং ব্যালিয়ন পড়েন তাহলে দেখতে পাবেন ইরাকে সিরিয়ায় কি হচ্ছিল বাথ পার্টির মধ্যে। কিন্তু সিরিয়ার একটা খুব মজার জিনিস, ভেরি ইম্পর্টেন্ট মধ্যপ্রাচ্যের পক্ষে, সিরিয়া ধর্মনিরপেক্ষ দেশ ছিল, ইসলামিক রাষ্ট্র। ওটা ছিল একটা সেকুলার মোজাইক। মধ্যপ্রাচ্যে যত রকমের ধর্মগোষ্ঠী আর জাতি আছে সব ওখানে পায়। কেন পায়? একদম অতীত থেকে, একদিক থেকে ওয়েস্টার্ন কালচার, বিশেষ করে রোমান কালচার, আরেক দিক থেকে প্রাচ্যের সংস্কৃতি, তারা গিয়ে দামাস্কাস এবং তার চারপাশে মিলিত করে। আপনি যদি দামাস্কাস শহরের বুকে হাঁটেন, আমি আবারও ব্যক্তিগত অভিজ্ঞতা এড়িয়ে যাচ্ছি, তাহলে আপনি যদি দামাস্কাস শহরের বুকে হাঁটেন, আমি দেখেছি যে অসাধারণ দেখতে রোমান চার্চ এবং তার দূরেই বিখ্যাত জুম্মা মসজিদ, গ্র্যান্ড মস্ক, সেটিও অসাধারণ। দুটি দু রকমের স্থাপত্য, কেউ কোথাও কোনোদিন কার ড্যামেজ করে। ওখানে সুন্নিরা প্রায় 2/3, শিয়ারা থাকেন, দ্রুজরা থাকেন, কুর্দরা থাকেন, এবং এই যে আসাদ, এদের বংশ, এরা হচ্ছে শিয়াদের মধ্যেও একটা সংখ্যালঘু আলাদাই 12% থাকে, নর্থের দিকে বেশি থাকে। যারা কট্টর ইসলাম, তারা আলাবিদের মুসলমান মনে করে না, মনে করে হেরেটিক। সবচেয়ে ইম্পর্টেন্ট, খ্রিস্টানরা থাকে, দলে দলে খ্রিস্টানরা আগেও থাকতেন, এখন আছে না, কোনো আছে। ইনফ্যাক্ট সিরিয়ায় একমাত্র জায়গা জেসাস যে ভাষায় কথা বলতেন, সে ভাষায় কথা বলার মানুষ করে পৃথিবীতে কথা বলেন। ভাষাটা অ্যারাবিক না, অ্যারামিক। জেসাস প্যালেস্টাইনের মতো লোক ছিলেন, সিরিয়া প্যালেস্টাইন একসঙ্গে ছিল। জেসাস যেখানে জন্মেছিলেন বলে কথিত, সেটা ইসরায়েলের দখলদারির মধ্যেই চলে গেছে, যদিও এখনো পর্যন্ত সেটা প্যালেস্টাইন অথরিটির অফিসিয়াল কন্ট্রোলে। সেখানে একটা চার্চ আছে, যেখানে উনি জন্মেছিলেন, ওটাকে বলে চার্চ অফ নেটিভিটি। মানে সমস্ত ধরনের পবিত্র স্থানগুলো সব ওই জায়গায়, এক জায়গায়। সিরিয়ায় শাসন পরিবর্তনের জন্য আমেরিকা বরাবর চেষ্টা করেছে, কারণ সিরিয়া প্রথমে সোভিয়েতের বন্ধু ছিল, পরবর্তীকালে ইরানের সাথে সিরিয়ার একটা ডিপ রিলেশনশিপ ছিল, টিম সিরিয়া প্যালেস্টাইনের সাথে ছিল, এবং পৃথিবীর সবচেয়ে বড় প্যালেস্টিনীয় শরণার্থীদের শিবির দামাস্কাসেই ছিল। সিরিয়ার সাথে লেবাননের সম্পর্ক ছিল। সিরিয়ায় আমেরিকা একটা অন্য স্টাইল নিয়েছে, এই জন্য ইরাক আগে নেই। আমেরিকা এবং তার নেটো মিত্ররা
এই আসাদকে সরানোর জন্য 2011-12 থেকে যখন দুনিয়ার বিভিন্ন দেশে আরব বসন্ত শুরু হয়েছে, কোন না 6 মাস টিকেছে, কোন 8 মাস, 2011-12 থেকে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়, তার জন্য আসাদ দায়ী। রাইনাল আসাদ যদি একবারে গোড়াতে বিদ্রোহীদের সাথে ডেমোক্রেটিক উপায়ে কথা বলতেন তাহলে কি হতো বলা যায় না। ওই যে জেরেমি ব্রাউনের নাম বলেছি, তিনি মিউজিক করেসপন্ডেন্ট দীর্ঘদিন মিডিস্টে, তিনি এমনকি এই উদ্ধৃতিও দিয়েছেন যে আসাদ যদি 2012-13-এ খোলাখুলি ভোট করতো তাহলে আসাদ জিতেও যেত, যদি ফ্রি ভোট করতো। সেটা করতে তো দেয়নি। কায়দা কি নিল? বাইরে থেকে টেররিস্ট ঢোকা, বাইরে নতুন কৌশল, সারা দুনিয়া থেকে ইসলামিক টেররিস্টদের উপরে জড়ো করবে। তুরস্ক, ইসরায়েল, প্রধানত এই তিনটে দেশ। এই যে ইরাকে আইসিস তৈরি হল, আবু বকর আল বাগদাদির নেতৃত্বে সে নিজেকে খলিফা ডিক্লেয়ার করে বসে থাকলো এবং নিষ্ঠুরতম সমস্ত অত্যাচার চালাচ্ছিল, সেগুলো দেখেছেন। সেই আইসিসের একটা বড় অংশ চলে এলো সিরিয়া, আল কায়দার একটা বড় অংশ চলে এলো সিরিয়া। তারা কি বানালো? বেশি বিষয়তে গেলে আমার সময় চলে যাবে, ওই জন্য আমি বলছি এই আল কায়দা এখানে এসে হয়ে গেল জামাত আল নুসরাত, নুসরা ফ্রন্ট বলা হলো। আর এই যে লোকটা কিন্তু আল জোলানি, যে শেষ পর্যন্ত দামাস্কাস দখল করেছে, এখন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আল জোলানি ওর নাম না, আসল নাম হচ্ছে আহমেদ আল শাহ। এই লোকটা ছিল ইরাকে আইসিসের বাগদাদির প্রধান প্রতীক, প্রধান শিষ্য, প্রধান অনুগামী। এখানে এসে আল কায়দা আইসিস মিলে তারা হোমা, ইদলিব এবং সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো, সেখানে ভয়ঙ্কর রকম সন্ত্রাসবাদী আক্রমণ শুরু করে। কিন্তু শুধু কি ইসলামিক টেররিস্ট বা শুধু কি তারাই করে? সীমান্ত পেরিয়ে অনেক লোককে ধরা। আমেরিকা তার মধ্যে ফ্রি সিরিয়ান আর্মি বলে একটি গোষ্ঠীকে সরাসরি অস্ত্র দিত, সাহায্য করত। আর তুরস্ক দিত সিরিয়ান ন্যাশনাল আর্মি বলে একটা গোষ্ঠী, যেটা সিরিয়ার উত্তর দিক, মানচিত্র থাকলে দেখাতে পারতাম, সেটা তুরস্কের দক্ষিণ দিক। হাতাই বলে একটা প্রদেশ আছে তুরস্ক, আন্তিওকে বলে একটি জায়গা আছে। আবারও ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, 2012 সে হাতাই আমি দিয়েছি, বিজনেস দা হোল থিং, জনশক্তিতে দিতেও ছিল। আফগানিস্তান থেকে লোক নিয়ে এসছে টেররিস্ট, তাইওয়ানি টেররিস্ট, উত্তর আফ্রিকা থেকে নিয়ে এসছে, লিবিয়া থেকে নিয়ে এসছে, আর ইরাক থেকে জেনেছি। তুরস্কের ট্রেনিং হচ্ছে, হাতায় গিয়ে ঢুকছে। আলেপ্পো দূরত্ব 55 কিলোমিটার, সবচেয়ে বড় দামাস্কাসের থেকে বড় শহর ছিল। তাহলে স্টাইল বদলাল, ডাইরেক্ট বিমান আনার বদলে দলে দলে টেররিস্টদের ঢোকাল এবং তাদের আস্তে আস্তে তাদের সঙ্গে সিরিয়ান আর্মির ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকলো। গোটা সিরিয়া বিধ্বস্ত হয়ে গেল। 2015 সালে সিচুয়েশন খুব খারাপ দাঁড়ায়। রাশিয়া ইন্টারভেন করে, এয়ার স্ট্রাইক করে, রাশিয়ান আর্মি আসেনি, রাশিয়া শুধু এয়ার স্ট্রাইক করে। রাশিয়ান এয়ার স্ট্রাইকের পর ওরা কিছুটা পিছিয়ে যায় এই বিদ্রোহীরা, এবং তার শেষ পরিণতি হলো এটা। সিরিয়ার অনেক লোক বলেন, বিশেষ করে খ্রিস্টান বলেন, 2000 বছর আগে আমরা সেন্ট পল, সন্ত পলকে ইউরোপে পাঠিয়েছিলাম, জানেন তো আপনারা, যিশু খ্রিস্টানিটি প্রচার করার জন্য সেন্ট পল এবং
খ্রিস্টান প্রচারকদের মধ্যে যিনি সবচেয়ে বেশি শ্রদ্ধার আসনে সিরিয়া থেকে গিয়েছিলেন। গিয়েছিলেন 2000 বছর আগে সেন্ট পলকে আমরা পাঠিয়েছিলাম ইউরোপকে ডার্কনেস থেকে মুক্ত করতে, আর 2000 বছর বাদে ওয়েস্ট এবং ইউরোপ সিরিয়ায় পাঠিয়েছে টেররিস্ট। ফাইনালি আসাদ হেরে গেলেন এবং কি হবে আমি জানি না, কেউ বলতে পারবে না আজকের দিনে, কিন্তু দেশটা চলে গেছে আমেরিকার মদতপুষ্ট ইসলামিক ফোর্সেসের হাতে, মানে ইসলামিক এক্সট্রিমিস্ট ফোর্সেসের হাতে। আমার শেষ দেশ জানি আমি একটু সময় নিচ্ছি, কিন্তু কিছুই গুটিয়ে আনা যায় না মতো পারছি। লেবানন সিরিয়ার প্রতিবেশী, ইসরায়েলের প্রতিবেশী, যা ছিল 1982 সালে প্যালেস্টিনিয়ানরা এই যে যখন যুদ্ধ করছেন, প্যালেস্টাইনরা যখন সশস্ত্র সংগ্রাম করছেন, আরাফাতকে যখন টেররিস্ট বলা হচ্ছে, টেররিস্ট বলার কারণ আছে, আরাফাত তাদের রাইফেল নিয়ে, মানে ইউরোপ টেররিস্ট নয়, রাইফেল নিয়ে ইউনাইটেড নেশনসের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছিল। তার সেই বিখ্যাত বক্তৃতা আপনি জানেন নিশ্চয়ই সকলে। এক হাতে একটা অলিভের ডাল ছিল, অলিভ বৃক্ষের ডাল, অলিভ বৃক্ষ, অলিভ সবাই মরা, অলিভকে বোমা মারলেও মরা, আর অলিভ শান্তির প্রতীক, ওখানে একটা রেখেছে। এই অবস্থায় বক্তৃতা দিতে গিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইয়াসের আরাফাত বলেছিলেন যে আমি দুটোই নিয়ে এসেছি, আপনারা আমাকে বাধ্য করবেন না অলিভের পাতাটা ফেলে দিতে এবং রাইফেলটা হাতে। সেই সময় দুনিয়ার কয়েকটি দেশে, মানে ইরাকে, পার্টলি জর্ডানে, সিরিয়াতে এবং লেবাননে এই প্যালেস্তিনীয় শরণার্থীদের শিবির ছিল। ঠিক যে সেই শিবিরের মধ্যে প্রতিরোধী শক্তির জায়গা ছিল, ঘাঁটি ছিল, পিএলওর ঘাঁটি ছিল, তেমন লেবানন ছিল। 82 সালে সার্কান লেবাননে, দক্ষিণ লেবাননে এই পিএলওর ঘাঁটি বা ইয়াসের আরাফাতের ঘাঁটি হাঁটাবে বলে ইসরায়েল অ্যাটাক করে, ভয়ঙ্কর অ্যাটাক করে। কোথায় করে? প্যালেস্টিনিয়ান শরণার্থী শিবির। ক্যাটাস্ট্রফিক ইম্প্যাক্ট। লেবানন আগে কোনোদিন এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করে। এতে যে শুধু প্যালেস্টিনিয়ানরা ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন বা পিএলওর ঘাঁটি ভেঙে যায় তাই নয়, দক্ষিণ লেবাননে যত শিয়া ছিলেন তারা সব উত্তর লেবানন থেকে চলে আসতে বাধ্য হন। তারা চলে এসে বেইরুট একদম ভূমধ্য শহরের পাশে, তার যে সার্দান সুবার্স দক্ষিণ শহরতলি, সেই অঞ্চলটায় তারা থাকতে আরম্ভ করেন। ফল কি হয়? ফল হচ্ছে গোটা লেবাননে প্যালেস্টিনিয়ানরা জেগে ওঠে, তাদের সাথে খ্রিস্টানরা জেগে ওঠে, তাদের সাথে স্বাধীন চেতা লেবাননিজরা জেগে ওঠে। তুমি স্বাধীন চেতা লেবাননিজদের তুমি শুধু 82 সালেই হয়েছে তা না, তার 14 বছর বাদে আবার হয়েছে দক্ষিণ লেবাননের সীমান্তে, ইসরায়েল সীমান্তে। বিখ্যাত কানা মাসাকার, কানা বলে একটা শরণার্থী শিবিরে ভয়ঙ্কর ব্যাসনা, প্রচুর লোক মারে। এর ফলে লেবাননে একটা প্রতিরোধের শক্তি করে ওঠে। মূলত সেটা লিড করতে থাকে হিজবুল্লাহ, আরেকটি ফোর্স। তাদের নেতা ছিলেন হাসান নাসারুল্লাহ, আপনারা জানেন। এই হাসান নাসারুল্লাহ এবং হিজবুল্লাহ ইসরায়েলের চোখে টেররিস্ট, আমেরিকার চোখে টেররিস্ট। এরাই হচ্ছে একমাত্র শক্তি যারা ইসরায়েলকে আরব দুনিয়া সরাসরি যুদ্ধে হারিয়েছে। 2006 সালে ইসরায়েল ঢুকে পড়েছিল, বেশ কিছুদিন যুদ্ধ চলে, কিন্তু ইসরায়েলকে তাড়া করে সীমান্ত পেরিয়ে ছাড়ে একমাত্র হিজবুল্লাহ, হাসান নাসারুল্লাহ।
আক্রমণ হচ্ছে তখন হিজবুল্লাহ সিদ্ধান্ত করে এবারটাই হয়েছে, এবারেও সিদ্ধান্ত করে যে প্যালেস্টিনিয়ানদের সপক্ষে তারা নামবে এবং তাদের দিক থেকে তারা ইসরায়েলকে আক্রমণ করবে, করতেও থাকে, মিসাইল অ্যাটাক করবে। প্রচুর পরিমাণে অস্ত্র তাদের সাথে আসে গাজার জন্য, প্যালেস্টিনিয়ানদের জন্য, লেবাননের জন্য। সলিডারিটি মুভমেন্ট কোথায় যেতে পারে দেখা যায়। এই শুধু রাস্তার মিছিল নয়, এটা জেনেই যে ইসরায়েল একটা পাল্টা আক্রমণ করবে, ভয়াবহ আক্রমণ করবে। তারপরে এবং হাসান নাসারুল্লাহ স্বয়ং নিহত, যেমন হামাসের শীর্ষ নেতারা মারা গেছে, কারণ হিজবুল্লাহ শীর্ষ নেতারা মারা গেছে। আর সিরিয়ার আসাদ, যিনি প্যালেস্টিনিয়ানদের পক্ষে দাঁড়িয়েছিলেন, তিনি শাসনচ্যুত হয়ে আপাতত রাশিয়ায় আছেন। আমি আমার আলোচনা শেষ করব আর একটা বিষয় সম্পর্কে কথা বলে। এই যাদের কথা বললাম, তো বললাম বাইরে তো মধ্যপ্রাচ্য আছে, বাইরে তো মধ্যপ্রাচ্য অনেক জাতি আছে, তাদের আকাঙ্ক্ষা আছে, তাদের রক্তাক্ত ইতিহাস আছে, তাদের ভালোবাসা আছে, সবচেয়ে বড় কথা তাদের পৃথক পৃথক সংস্কৃতি আছে, কবিতা আছে, নাটক আছে, তারা দারুণ ছবি আঁকেন, সিরিয়ালরা তো দারুণ ছবি আঁকেন। তাদের মধ্যে একটা হচ্ছে কুর্দ। কুর্দটা একটা আলাদা জাতি। তারা চারটে দেশে, তুরস্কে থাকে, ইরাকে থাকে, ইরানে থাকে, সিরিয়া, চারটে দেশে জায়গা ধরে থাকে। 3 কোটি লোক আছে অনুমিত। কিছুই দেখা যায় মধ্যপ্রাচ্যের এই সমস্ত টালমাটালের বৃহত্তম শক্তিগুলো তাদের ব্যবহার করে, যখন কাজে লাগে তারপর ফেলে। এক তুরস্কের বিস্তীর্ণ প্রান্তরে কুর্দদের সঙ্গে তুরস্কের সেনাদের লড়াই চলছে। সব কুর্দ সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী নন, এমনকি শান্তিপূর্ণ জায়গা ইস্তাম্বুলের দোকানও কুর্দরা ব্যবসা করে। কিন্তু তাদের মধ্যে একটা শক্তি আসে যারা মনে করে যে কুর্দদের জন্য আলাদা কুর্দিস্তান চাই, আলাদা রাষ্ট্র চাই, এবং সেটা একমাত্র রাইফেলের জন্য ছিল নেওয়া সম্ভব। তাদের মূল নেতা ওকালান, তিনি অনেকদিন ধরেই বন্দী তুরস্কের একটি দ্বীপে, একটি জেলখানায় তাকে রেখে দেওয়া হয়েছে, চলছে। এই অংশটাকে, এই তুরস্কের কুর্দদেরকে আইসিসকে মারার জন্য ব্যবহার করলো আমেরিকা। ঠিক একইভাবে ইরাকে আইসিসকে মারার জন্য কুর্দ সেনাবাহিনী সবচেয়ে আগে এসেছে, কুর্দ ফাইটার। আইসিস খতম, কুর্দদের সম্পর্কে আমেরিকার ইন্টারেস্টে খতম, নো অটোনমি। তুরস্কের ক্ষেত্রে তাই হচ্ছে। এবং এখন এই যারা এখানে ক্ষমতায় এসছে তাদের সম্পর্কে কুর্দরা আতঙ্কিত। ইতিমধ্যে কুর্দদের সাথে তাদের সংঘাত ঘটছে। তার কারণ হচ্ছে এরা কুর্দদের আদৌ মুসলমান মনে করে। কুর্দরা কিন্তু আরব নয়, আলাদা যায়, কিন্তু মুসলমান বেশিরভাগ খ্রিস্টান কুর্দরা আছে। দেখতে একটু আলাদা, আরব যেমন অনেক লম্বা, এরা তত না, অনেক কামাট টুয়ার্ডস হিলস পাহাড়ি অঞ্চলে থাকে। এরা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে বৃহত্তর খেলাগুলো তাদের পড়ে। আমি এদের উল্লেখ করে চলে গেলাম, এর বেশি আমি আমার আলোচনা শেষ করবার সময় অনেকে তো বলেন মধ্যপ্রাচ্য কি হবে, এরপর কি হবে, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি। প্যালেস্টিনিয়ান কবি, বিখ্যাত কবি মোহাম্মদ দারউইশ, তার লেখা সবাই পড়েছে, পরিচিত। দারউইশের একটা কবিতা, একটা লাইন আমি ইংরেজিতে পড়ছি। The Roman soldier shouted, "Is that you again?
Didn't I kill you? আবার তুমি তোমাকে তো মেরে যাচ্ছিলাম না। I say you killed me. হ্যাঁ তুমি আমাকে মেরেছিলে। And I forgot, like you, to die. তো মনে করো আমি মরতে ভুলে গেছি। মধ্যপ্রাচ্য কখন কি হবে তুমি forget to die. No. কারণ সুন্দর আলোচনা করলেন কংগ্রেস দেবাসী। এরপরেও যদি কারো কিছু যদি কোনো জিজ্ঞাসা থাকে একটু হাত তুলতে পারেন, মানে বলতে পারেন। হ্যাঁ বলুন না। আমরা আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে, আমাদের উপস্থিত সবার পক্ষ থেকে কমরেড দেবাশিস চক্রবর্তী থেকে সংগ্রামী অভিনন্দন। আজকের সভায়